আজ 15ই আগস্ট 2025 শুক্রবার ভারতের 79তম স্বাধীনতা দিবসে ব্রিটিশ ইন্ডিয়ায় ইংরেজদের পক্ষে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে আরএসএসের ভূমিকা নিয়ে দেখুন বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে গেরুয়া শিবিরের ভারত দর্শন। গেরুয়া শিবিরের ভারত দর্শন প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। ভিডিওটা যদি নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এবং যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প এই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন বেশি করে সক্রিয় থাকার চেষ্টা করছি। যাই হোক, প্রতিবেদনের বিষয়ে আসি। গেরুয়া শিবিরের ভারত দর্শন এই শিরোনামের আজকের প্রতিবেদন। যে বছর ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় সেই 1925 সালের বিজয়া দশমীর দিনে মহারাষ্ট্রের নাগপুরে জন্ম নিয়েছিল আরও একটা সংগঠন। ভিন্ন লক্ষ্য নিয়ে, সম্পূর্ণ ভিন্ন মেরুর আদর্শ নিয়ে জন্ম হয়েছিল সেই সংগঠনের। সংগঠনটার নামকরণ হয়েছিল পরের বছর রামনবমীতে। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেওয়া সংগঠনটার নাম রাখা হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আরএসএস, সংক্ষেপে আরএসএস। জন্ম মুহূর্তেই এই সংগঠনের তৎকালীন মূল কর্ণধার এবং অন্যতম প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ঘোষণা করেছিলেন রাজনীতি থেকে দূরে থেকে মূলত সাংস্কৃতিক ক্ষেত্রে মনোনিবেশ করাই হবে আরএসএসের লক্ষ্য। যদিও আরএসএসের চূড়ান্ত লক্ষ্য বরাবরই থেকেছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার মতো চরম রাজনৈতিকই একটা বিষয়, তবুও সে সেই লক্ষ্য অর্জনের দীর্ঘ পথে এক সাংস্কৃতিক এবং মতাদর্শগত শক্তি হিসেবে কিছুটা পিছন থেকে কাজ করতেই বেশি পছন্দ করেছে আরএসএস। ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনকে দেশের পক্ষে ক্ষতিকারক এবং প্রতিক্রিয়াশীল মনে করত আরএসএস। তাই তারা দেশকে স্বাধীন করার কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে রেখেছিল। শুধু তাই নয়, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ গণহত্যার পর সত্যাগ্রহের নামে অরাজকতার নিন্দা করে গেরুয়া শিবির ব্রিটিশের প্রতি গভীর আনুগত্যের শপথ নিয়েছিল। ব্রিটিশ রাজের ভারত আগমনকে প্রণতি জানিয়ে তারা বলেছিল, ঈশ্বরের অসীম কৃপায় আর্য জাতির গুরুত্বপূর্ণ দুটো শাখা, যা সুদূর অতীতে আলাদা হয়ে গিয়েছিল, আবার এক হতে পেরেছে। এক জাতি অপরটাকে রাজনৈতিক পথ নির্দেশ এবং সুরক্ষা প্রদান করছে। যে সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না, তার প্রজা হিসেবে আমরা গর্বিত এবং এই প্রাপ্তির প্রতি কৃতজ্ঞতা প্রমাণ করতে আমরা সর্বদাই সচেষ্ট। 1921-22 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন গোটা দেশে তীব্র রূপে ফেটে পড়েছিল। ধর্ম, বর্ণ, সম্প্রদায়গত পার্থক্য গৌণ করে হাজার হাজার মানুষ এক হয়ে আন্দোলনে নেমেছিলেন। অবিভক্ত বাংলাতেও এই আন্দোলন প্রবলভাবে আছড়ে পড়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতা সহ হাজার হাজার সত্যাগ্রহীকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে। ঠিক সেই সময় এই গণসংগ্রামের মধ্যে আরএসএস প্রতিষ্ঠাতা ডাক্তার হেডগেওয়ার দেখতে পেয়েছিলেন অশুভ শক্তির জাগরণ। তার কথায় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ফলে দেশে উৎসাহ, মানে জাতীয়তাবাদের জন্য দেশে উৎসাহ ক্রমে শীতল হয়ে যাচ্ছিল এবং এই আন্দোলন সৃষ্ট অশুভ শক্তিগুলো সমাজ জীবনে বিপজ্জনকভাবে মাথাচাড়া দিচ্ছিল। অসহযোগের দুগ্ধ পান করে বেড়ে ওঠা যবন সর্প তার বিষাক্ত নিঃশ্বাস নিয়ে দেশে দাঙ্গার প্ররোচনা দিচ্ছিল। এই ছিল অসহযোগ আন্দোলন সম্পর্কে হেডগেওয়ারের বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি। একই কারণে 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলন থেকে তারা নিজেদের দূরে সরিয়ে রাখে। 1929 সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দিল্লি অ্যাসেম্বলিতে
বোমা নিক্ষেপ করলেন। উত্তরপ্রদেশের এলাহাবাদে আলফ্রেড পার্কে 1931 সালের 27 ফেব্রুয়ারি আলফ্রেড পার্কে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হলেন বিপ্লবী নেতা চন্দ্রশেখর আজাদ। 1931 সালে 23 মার্চ ভগৎ সিং, সুখদেব, রাজগুরুকে ফাঁসি দিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। ব্রিটিশের বিরুদ্ধে গোটা দেশ যখন উত্তাল, সেই সময় আরএসএস স্বাধীনতার আন্দোলনে শরিক হলো না। 1930 সালে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বাদল দীনেশের ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ, 1930 থেকে 32 সালে চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের বীরত্বপূর্ণ লড়াই, প্রীতিলতার শহীদ হওয়া, কোনো কিছুতেই আরএসএস বিপ্লবের পাশে দাঁড়ায়নি। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, 1945 সালে আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিচারের বিরুদ্ধে আন্দোলন, 1946 সালে নৌবিদ্রোহ, ওই বছরের 29 জুলাই দেশব্যাপী ধর্মঘট। প্রতিটা লড়াইয়ে আরএসএসের নিষ্ক্রিয় ভূমিকা ইংরেজ প্রভুদের খুশিই করেছে। ইতিহাসের পাতায় পাতায় রয়েছে তার ইঙ্গিত। ইতিহাস আরও জানায়, আরএসএস বিজেপির আইকন হিন্দু মহাসভার নেতা বিনায়ক দামোদর সাভারকর প্রথম জীবনে ব্রিটিশ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করলেও অল্প দিনের মধ্যেই সে পথ তিনি ছেড়ে দেন। 1920-র দশকের সমসাময়িক কালে থেকে তিনি হিন্দুত্বের তাত্ত্বিক নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ব্রিটিশ বিরোধিতা ত্যাগ করেন। এই সময় তিনি ব্রিটিশের কাছে মুচলেকাও দেন। তার স্লোগান ছিল রাজনীতির হিন্দুকরণ এবং হিন্দু ধর্মের সামরিকীকরণ। যখন গোটা দেশের জনগণ ব্রিটিশ শাসনের অবসান চেয়ে আন্দোলনে প্রাণ দিতেও প্রস্তুত, আজাদ হিন্দ বাহিনী নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে জীবন পণ করে লড়ছে, সেই সময় সাভারকর 1941-এ হিন্দু মহাসভার ভাগলপুর অধিবেশনে বলছেন, ব্রিটিশ শাসিত ভারত সরকারের সমস্ত যুদ্ধ প্রস্তুতিকে হিন্দুদের অবশ্যই দ্বিধাহীন চিত্তে সমর্থন করতে হবে। সাভারকর সমগ্র খণ্ড 6, মহারাষ্ট্র প্রান্তিক হিন্দু সভা প্রকাশিত, পৃষ্ঠা 460। সাভারকরের না জানার কথা নয়, ব্রিটিশের হয়ে যুদ্ধ মানে তখন উত্তর পূর্বে আজাদ হিন্দ বাহিনীর বিরুদ্ধে লড়াই করা। এই গোলামির পুরস্কার হিসেবে ভাইসরয়ের প্রতিরক্ষা কাউন্সিলে সাভারকরের পছন্দ মতো লোক মনোনীত করা হয়েছিল। তিনিও ভাইসরয়কে টেলিগ্রাম করে ধন্যবাদ জানিয়েছিলেন। সংঘ পরিবারের ব্রিটিশ সহযোগিতার আরও স্পষ্ট প্রমাণ মেলে ব্রিটিশ গোয়েন্দা দপ্তর থেকে। 1940 সালের 2রা ডিসেম্বর বোম্বে প্রদেশের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আরএসএস নেতা অভয়ঙ্কর এবং অন্যান্যদের আলোচনার ভিত্তিতে স্বরাষ্ট্র দপ্তরের নোটে বলা হয়েছে, অভয়ঙ্কর আরএসএসের পোশাক, কুচকাওয়াজ ইত্যাদি বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার প্রতিশ্রুতি দেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, সংঘ তার সদস্যদের বৃহত্তর সংখ্যায় সিভিক গার্ডে যোগ দিতে উৎসাহ দেবে। এই মর্মে বোঝাপড়া হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা সিভিক গার্ডে যোগদান করলে সিভিক গার্ডের প্রতি তাদের দায়িত্বকে সার্বভৌম বলে গ্রহণ করবে। 16 ফেব্রুয়ারি 1944 বোম্বের স্বরাষ্ট্র সচিব HV আঙ্গোয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানান, সংঘ নিষ্ঠার সঙ্গে নিজেকে সরকারি আইনের চৌহদ্দির মধ্যে রেখেছে এবং বিশেষ উল্লেখযোগ্য 1942 সালে যে গোলমাল শুরু হয়েছিল, সংঘ তাতে কোনো রকম অংশগ্রহণ করেনি। 1946 সালের 19 জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের একটা নোটে বলা হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগ্রাম ব্রিটিশদের বিরুদ্ধে নয়। দ্বিতীয় স্বর সংঘ চালক মাধব সদাশিব গোলওয়ালকর ইংরেজের বিরুদ্ধে সংগ্রামকে জাতীয়তাবাদ বলে মনেই করতেন না। ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামকে জাতীয়তাবাদ বলে মনেই করতেন না। দ্য আরএসএস আ ভিউ টু দ্য ইনসাইড বইয়ে লেখক ওয়াল্টার কে অ্যান্ডারসন এবং শ্রীধর ডি ডামলে লিখেছেন, গোলওয়ালকর বিশ্বাস করতেন আরএসএসকে নিষিদ্ধ করার কোনো রকম অজুহাত ব্রিটিশ শাসকদের দেওয়া চলবে না। 1943 সালের 29 এপ্রিল গোলওয়ালকর দলীয় সদস্যদের উদ্দেশ্যে একটা নির্দেশ জারি করে আরএসএসের সমস্ত বিভাগ বন্ধ করে দেন। এই আনুগত্যের স্বীকৃতি হিসাবে আরএসএস সম্পর্কে ব্রিটিশ সরকারি প্রতিবেদনে বলা হয়, আরএসএস আইন শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক, এ কথা বলার যুক্তি নেই।
অত্যাচারী ব্রিটিশ শাসকের পক্ষ থেকে দেশপ্রেমিক কোট আনকোট দেশপ্রেমিক আরএসএসের কাছে এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে। আর এসব কারণেই ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চেষ্টা চালাচ্ছে স্বাধীনতা আন্দোলনে সংঘের ভূমিকার ইতিহাস মুছে ফেলতে। ভাবুন একবার, গান্ধীজিকে হত্যার দায়ে বল্লভভাই প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন, অথচ সেই বল্লভভাই প্যাটেলেরই বিশাল মূর্তি নির্মাণ করেছে বিজেপি সরকার। এভাবেই চলছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। ইতিহাস সাক্ষী সমকালীন ভারতের জাতীয় আন্দোলন এবং দেশাত্মবোধের প্রচলিত ধারণা নিয়ে গোলওয়ালকার প্রশ্ন তুলেছিলেন। তার মতে ভৌগোলিক জাতীয়তাবাদের সাধারণ শত্রু সম্বন্ধীয় তত্ত্বসমূহই হলো মূল সমস্যা, আর এগুলোই হিন্দু জাতীয়তাবাদের ইতিবাচক প্রণোদনা থেকে আমাদের দূরে সরিয়ে রেখেছে এবং আমাদের স্বাধীনতা আন্দোলনকে কেবল ব্রিটিশ বিরোধী আন্দোলনে পর্যবসিত করেছে। ব্রিটিশ বিরোধিতাকে দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদের সঙ্গে একীভূত করে ফেলা হয়েছে। এই প্রতিক্রিয়াশীল মতাদর্শ আমাদের সমগ্র স্বাধীনতা যুদ্ধ, আমাদের নেতা এবং জনগণের উপর ভয়ঙ্কর খারাপ প্রভাব বিস্তার করেছে। এই যুক্তিজাল থেকেই গোটা 40-এর দশক জুড়ে গোলওয়ালকারের আরএসএস সরে থেকেছে স্বাধীনতা আন্দোলন থেকে। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের লড়াই, 1945-46-এর উত্তাল প্রতিরোধ বা নৌবিদ্রোহ, কোনো কিছুতেই আরএসএস অংশগ্রহণ করেনি। বিপরীতে দাঙ্গার ঘটনাগুলোতে অতি সক্রিয় থেকেছে। হিন্দুত্ববাদী সংগঠনের যেমন ব্রিটিশ প্রীতি ছিল অফুরান, তেমনই ছিল মুসলিম লীগেরও। এই সময় হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদ পরস্পরকে পাল্লা দিয়ে বাড়তে চেয়েছে এবং স্বাভাবিক নিয়মেই একে অপরকে পুষ্ট করেছে। মুসলিম লীগের মতো আরএসএসও এই পর্বে ব্রিটিশদের নিপীড়নের মুখোমুখি হয়নি এবং গোটা পর্বটাকে সংগঠন বৃদ্ধির কাজে ব্যবহার করেছে। জাতি গঠনের বৈজ্ঞানিক নিয়মকে গেরুয়া শিবির কখনোই স্বীকার করেনি। তারা সর্বদাই হিন্দু রাষ্ট্রের দাবি করেছে। পরাধীন ভারতে তাদের শত্রু ব্রিটিশরা ছিল না, তাদের শত্রু ছিল মুসলিমরা। ঠিক উল্টোটা ছিল মুসলিম লীগের নীতি। আজকের বিজেপির হিন্দুত্ববাদী বিভিন্ন এজেন্ডাকে তার মতাদর্শগত নির্দেশক আরএসএসের ইতিহাস দর্শন থেকে বুঝে নেওয়া জরুরি। এই ইতিহাসকে লুকিয়ে আর যাই হোক দেশের স্বাধীনতা দিবস উদযাপন করা যায় না, তাতে দেশের তিরঙ্গা পতাকা কলুষিত হয়, স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী শহীদদের প্রতি অমর্যাদা করা হয়। তাই হিন্দুত্ববাদী শাসকের হাতে নাগরিকরা দেশের স্বাধীনতার ইতিহাস লেখার জরুরি কলমটা তুলে দিলে তা হবে আক্ষরিক অর্থে এবং সব অর্থে এক ঐতিহাসিক ভুল। এই সত্যকে আমরা অস্বীকার করলেই বিপদ অনিবার্য। আগস্ট 14, 2025 বৃহস্পতিবার দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন মৃণাল কান্তি দাস। আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।